জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশেতে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে মেদার আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। বন্যার 5 দিন পর কমতে শুরু করেছে পানি, তবে এখনও পুরোপুরি দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, বেশ কিছু এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4 দিন ধরে বন্ধ যান চলাচল। এতে পথেই নষ্ট হচ্ছে আদা, পেঁয়াজ সহ পচনশীল বিভিন্ন পণ্য, যার প্রভাব পড়েছে বন্দরের আমদানি রপ্তানিতে। অন্যদিকে 2 দিন ধরে বন্ধ থাকার পর ফের ভারী বর্ষণের কবলে নোয়াখালী ও কুমিল্লা। এছাড়া উজান থেকে এখনও নামছে ঢলের পানি। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আশ্রয় কেন্দ্রে বাড়ছে বন্যা দুর্গতদের ভিড়। পর্যাপ্ত নৌকা ও স্পিড বোটের অভাবে ব্যাহত হচ্ছে আটকা পড়াদের উদ্ধার কার্যক্রম। ফেনীতে বন্যার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিতদের। বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, ফেনীর বন্যার বর্তমানে পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন, এবং ত্রাণ সহায়তা নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? আমি এখন ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ফেনীর মাস্টারপাড়া এলাকা। এখানে একেবারে আমার ঠিক মাথা বা কপাল পর্যন্ত পানি কিন্তু ছিল। সেই জায়গা থেকে পানি নামতে নামতে এখন মোটামুটি কোমর পর্যন্ত এসেছে। অর্থাৎ ফেনী শহরের আশেপাশে বন্যা পরিস্থিতির উন্নতি উপজেলায় মোটামুটি বলা যায় যে দ্বিতীয় তলা পর্যন্ত, অর্থাৎ দোতলা বিল্ডিং এর কিন্তু 2 তলা পর্যন্ত প্রায় ডুবে গিয়েছিল। সেখানের পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। সদরের পানি কমে এখন যে দিকে পানি বাড়ছে সেটি হচ্ছে মূলত সোনাগাজী এবং দাগনভূঞা এলাকা। এই 2টি উপজেলা এখন কিন্তু পানি বাড়তে শুরু করেছে। আর ফেনী শহরের পানি কোনো কোনো জায়গায় পানি মোটামুটি রাস্তাঘাট দেখা যাচ্ছে, আর কোনো কোনো জায়গায় মোটামুটি বলা যায় যে এখনো পানি কোমর পর্যন্ত আছে। সব মিলিয়ে যেই এলাকাগুলো ভারতের সঙ্গে লাগোয়া, বিশেষ করে পর্যন্ত প্রায় ডুবে গিয়েছিল, সেখানের পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। সদরের পানি কমে এখন যেই দিকে পানি বাড়ছে সেটি হচ্ছে মূলত সোনাগাজী এবং দাগনভূঞা এলাকা। এই 2টি উপজেলা এখন কিন্তু পানি বাড়তে শুরু করেছে। আর ফেনী শহরের পানি কোনো কোনো জায়গায় পানি মোটামুটি রাস্তাঘাট দেখা যাচ্ছে, আর কোনো কোনো জায়গায় মোটামুটি বলা যায় যে এখনো পানি কোমর পর্যন্ত আছে। সব মিলিয়ে যেই এলাকাগুলো ভারতের সঙ্গে লাগোয়া, বিশেষ করে ভারতের ত্রিপুরার সঙ্গে যেই লাগোয়া, সেই জায়গাগুলোতে কিন্তু বন্যার পরিমাণ এখনও মোটামুটি বলা যায় যে অনেকটাই বেশি, এবং সেখান থেকেই বন্যার শুরু হয়েছে। পাহাড় থেকে বলা যায় যে ত্রিপুরা থেকে নেমে আসা উজান ঢলের যে পানি, সেই পানিতে পুরা ফেনীবাসী দুর্ভোগের মধ্যে পড়েছেন। এখন এখানে থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মানুষের যান চলাচল থেকে শুরু করে নানা ধরনের সমস্যার মধ্যে মানুষ এখনো পড়ে আছেন। বিশেষ করে ত্রাণের কার্যক্রমের কথা যদি বলি, ত্রাণ কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঠিকভাবে এখনো পৌঁছানো যাচ্ছে না। আশেপাশের এলাকাগুলোতে মোটামুটি ত্রাণ দেওয়া যাচ্ছে। নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য। সব মিলিয়ে ফেনীর অবস্থা যদি বলি, যে ফেনীতে মানুষ বেশ দুর্ভোগের মধ্যেই এখনো রয়েছে। এবং এখানে যদি বলি যে এখানে ফেনীর পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর, অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু নানা ধরনের সমস্যার মধ্যে মানুষ রয়েছে। সবচেয়ে যেই সমস্যাটি রয়েছে বন্যার কারণে মানুষের চলাচলের থেকে সবচেয়ে বেশি যেটি সমস্যা, যে পানি উঠে গেছে, এই পানিতে ময়লা আবর্জনা যুক্ত এই পানিতে নানা ধরনের পানিবাহিত রোগের মুখে মানুষ পড়ছেন।
দেখছেন অনেকের শরীর ঘা হয়ে গেছে, নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। মানুষের পায়ে আমরা দেখতে পাচ্ছি যে পচন ধরার মতো রোগ জীবাণু কিন্তু এরই মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে। সব মিলিয়ে স্বাস্থ্যবিদরা যেটি বলছেন যে বন্যা পরবর্তীতে পানি যদিও শুকিয়ে যায়, বন্যা পরবর্তীতে কিন্তু মানুষের যে দুর্ভোগ, মানুষ যে স্বাস্থ্যের নানা ধরনের জটিলতার মধ্যে পড়বে, সেই বিষয়গুলোতে কিন্তু নজর দিতে হবে। পাশাপাশি মানুষের জীবন জীবিকার উপরে যে ধরনের বড় ধরনের একটি দাগ কেটে গেল, সেই জায়গাগুলোতেও কিন্তু নজর দেওয়ার বিষয় রয়েছে। তো ফেনীতে আমরা আজকে সারাদিনই রয়েছি, ফেনীর আরও এলাকা ঘুরবো, আমরা দেখব কোন এলাকার কি অবস্থা। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ফেনীর মাস্টারপাড়া এলাকা থেকে সর্বশেষ। ফেনী থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। টানা বৃষ্টি ও ওজনের ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বাঁধের 16টি গেটে সবকটি খুলে দেওয়া হয়েছে। মূলত পানির উচ্চতা বেড়ে কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের বিপদ সীমায় পৌঁছানোর কারণে গেটগুলো খুলে দেওয়া হয়। প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে নামছে। এতে কাপ্তাই হ্রদের উজানে থাকা বাঘাইছড়ি ও লংগদু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার রাত 10টায় কাপ্তাই বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও পানির উচ্চতা বিপদসীমায় না পৌঁছানোর কারণে তা স্থগিত করা হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুর জাহের জানিয়েছেন, বাঁধের গেট খুলে দেওয়ায় ভাটি অঞ্চলে প্রভাবের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে পানি বাড়ার কারণে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে, যা যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। মাঝরাত থেকে ভারী বৃষ্টির কারণে খুলনা নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ বেড়েছে কর্মজীবী ও সাধারণ চলাচলকারীদের। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সকাল থেকে সড়কে যানবাহনের পরিমাণ ছিল তুলনামূলক কম। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামীদের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। স্থানীয়রা বলছেন, ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে নগরী সংলগ্ন 22টি খাল খনন না হয় বৃষ্টির পানি সরতে পারছে না। যেহেতু আমরা গাড়িও চালাতে পারতেছি না, আমার মনে করেন নিরীহ মানুষ বই দেখতেছে, এই রাস্তাতে যে পানি, তাহলে কি করবো? কারণ আমরা হসপিটালে জব করি, আমাদের ছুটির কোনো সুযোগ নাই। যতই কষ্ট হোক, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, পানি থাকুক, আশাই লাগে। রিক্সার ব্যাটারির সমস্যা হয়ে যাচ্ছে, মোটরের সমস্যা হয়ে যাচ্ছে, আমরা রিক্সা চালাইতে পারতেছি না। বৃষ্টিতে তো অনেক সমস্যা আছে। আমার স্কুল ছিল 7টায়, আমি বৃষ্টির কারণে বের হতে পারিনি, এখন বাধ্য হয়ে বের হলাম। গলির ভিতর দিয়ে মাজা পানি, তারপরে মেন রোডে মাজা পানি, আমরা গাড়ি চালাতে পারি না ঠিক মতন, রাস্তাঘাট ভাঙ্গা। যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ নিয়ে আসতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ব্যক্তিগত অর্থ দানের পাশাপাশি অনেকেই সম্মিলিতভাবে উঠানো টাকা নিয়ে বন্যার্তদের সহায়তা করতে এসেছেন টিএসসিতে। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় হেলিকপ্টার যোগে নোয়াখালী ও ফেনীতে ত্রাণ পাঠানোর কার্যক্রম চালু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রশিক্ষিত ভলেন্টিয়ারদের ত্রাণ বিতরণের কাজে এগিয়ে আসার অনুরোধ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। পাটি নিয়ে আসলাম, পলিথিন নিয়ে আসলাম, কিছু নগদ টাকা, আমার ছেলের ব্যাংকে যা টাকা ছিল সব টাকা আমি কি ত্রাণে দিয়ে যাচ্ছি আমার মনের শান্তির জন্য। আমাদের এই পর্যন্ত 2,12,000 উঠছে, বাট স্টিল উই আর হোপিং দ্যাট উই উইল গেট, এবং আমরা যেটা পাবো নেক্সট টাইম আমরা থ্রু বিকাশ অথবা আমরা ফিজিক্যালি এসে দিয়ে যাব। সবাই যদি সাহায্যের হাত বাড়া যায় তাহলে এই ধরনের বন্যা বা কোনো সমস্যাকে কোনো ব্যাপারই না এটা মোকাবেলা করা। এমন কোনো দিন হয়নি যে একদিনেরটি তারপরের দিন যায়নি, তৃতীয় দিন পর্যন্ত আটকে রয়েছে। ব্যাপার হচ্ছে গতকালকে এত পরিমাণে এসেছে যেগুলো আসলে আজকে সারাদিন প্যাকেজিং হবে, আবার রাতে চলে যাবে। তো আমরা এই কাজটি করছি। আমাদের জায়গা থেকে আমরা একটি অনুরোধ করতে পারি, ঢাকায় যারা বিভিন্ন কোম্পানির বা প্রাইভেট এজেন্সির ট্রেন ভাইরা রয়েছেন যারা এই কাজগুলোর সাথে সম্পর্কিত, তাদেরকে আমরা অনুরোধ করতে পারি আপনারা যদি আপনাদের টিম নিয়ে আসেন তাহলে যেই কাজটা হয়তো আমরা 2 ঘন্টায় করি, আপনারা আসলে ওই কাজটি 1 ঘন্টা হয়ে যাবে। তবে অবশ্যই সেটি আমাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করতে হবে দেশের মানুষের জন্য। মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো স্টেশন দ্রুত চালু করতে জাপানি প্রকৌশলীদের সঙ্গে আলাপ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল করিম খান।
এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূতের সহযোগিতা চাওয়া হবে। মেট্রো রেলকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান সড়ক পরিবহন উপদেষ্টা। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি। তো এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইটা আমরা সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে এবং আপনারা যে একটু দেখে আসবেন কিভাবে সম্পত্তি থেকে ধ্বংস করা হয়েছে। এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা কোনো সময় এটা করে না, এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ। বন্যায় টানা 4 দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম। প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে আজ বিকেল 5টা নাগাদ শুরু হবে যাত্রী পারাপার। বন্দর সংশ্লিষ্টরা জানান, উজানের ঢল ও ভারী বর্ষণে 21 আগস্ট সকালে পানিতে তলিয়ে যায় ইমিগ্রেশন চেকপোস্ট। পানি ঢুকে পড়ে ইমিগ্রেশন ভবনের ভেতরেও। পরে ওই দিন সকাল 10টা থেকে যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তবে পরিস্থিতির উন্নতি হয় পুনরায় যাত্রী পারাপার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ জানিয়েছে, বন্যার কারণে বৈদ্যুতিক লাইন সহ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আজ ঢাকা থেকে কারিগরি দল এসে ত্রুটি মেরামত করার পর বিকেল থেকে যাত্রী পারাপার শুরু হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। আয়নাঘরের নামে যারা হত্যা ও গুমের সাথে জড়িত ছিল তাদের অনেকেই এখন বহাল তবিয়তে আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ আহ্বান জানান তিনি। আয়নাঘর নামে একটি টর্চার সেল স্থাপন করেছে। বহু আন্দোলনকারী সাধারণ মানুষ, বিরোধী দলীয় রাজনীতিকদেরকে গুম করেছে, হত্যা করেছে। তারা বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হলেও গাজায় আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার একদিনেই প্রাণ গেছে 70 জনের বেশি নিরীহ ফিলিস্তিনের। এতে প্রাণহানির সংখ্যা 40,300 ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী দেইর আল বাহার দিয়ে ট্যাঙ্ক ও বুলডোজার দিয়ে অগ্রসর হওয়ায় 2 দিনে গাজায় কেন্দ্রীয় শহরটি ছেড়ে পালিয়েছে 1 লাখের বেশি অসহায় মানুষ। অথচ যুদ্ধ অবসানের জন্য মধ্যস্থতামূলক আলোচনায় যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে গেছেন হামাসের এক শীর্ষ প্রতিনিধি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন দেশটির হাজার হাজার মানুষ। গাজায় বন্দীদের মুক্তি নিশ্চিত ও যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দাবি তাদের। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় 230 জন যুদ্ধবন্দী বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। শনিবার ইউক্রেনের স্বাধীনতা দিবসে প্রকালে 115 জন করে যুদ্ধবন্দী বিনিময় করে দুপক্ষ। এ নিয়ে সপ্তমবারের মতো মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করল সংযুক্ত আরব আমিরাত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে গেল 30 মাসের যুদ্ধে বিনিময় হয়েছে প্রায় 1800 যুদ্ধবন্দী। এদিকে কিয়েভের ইউনিয়ন থেকে স্বাধীনতা পাবার 33তম বার্ষিকী পালন করল ইউক্রেন। শনিবার রাজধানী কিয়েভে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত শহীদদের স্মরণ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি ও ফার্স্ট লেডি। এরপর সোফিয়া স্কয়ারে জাতির সামনে বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ও লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।